হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে এই কোয়ান্টা পরিবারে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের পার্ট 1 ভিডিও নিয়ে। আলোর পার্ট 1 ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা অনেকেই আলো পড়তে ভয় পাও, যে এর অনেক চিত্র আছে, চিত্র আঁকতেও ভয় পাও। তো চলো আজকে আমরা শিখব গোলীয় দর্পণে আলোর প্রতিফলন এবং তার বিভিন্ন চিত্রগুলো আমরা জানতে পারবো, এবং কিভাবে চিত্রগুলো আঁকতে হয় তার টেকনিকও আমরা শিখব। তো আমি শুরু করছি গোলীয় তলে আলোর প্রতিফলন। তো কোনো গোলীয় তল যে গোলকের অংশ হবে, ধরো আমি একটা গোলক আঁকছি, তাহলে কোনো গোলীয় তল যে গোলকের অংশ তাকেই বলবো আমরা গোলীয় দর্পণ। আমি নাম দিলাম এ বা এম ড্যাশ একটা গোলীয় দর্পণ। কেমন? তাহলে কোনো গোলীয় তল যে গোলকের অংশ, কোনো গোলীয় প্রতিফলক তল যে গোলকের অংশ, তাকেই আমরা গোলীয় দর্পণ বলবো। তাহলে এটা হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে এর একটা বক্রতা কেন্দ্র আছে, তাহলে এটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর অর্থাৎ গোলীয় দর্পণ। এখন এই গোলীয় দর্পণকে দুভাগে ভাগ করা হয়। কি না, একটাকে বলা হচ্ছে কনভেক্স মিরর অর্থাৎ উত্তল দর্পণ, আর একটা অংশ হচ্ছে কনকেভ মিরর। তাহলে কোনটা কনভেক্স মিরর আর কোনটা কনকেভ মিরর সেটা আমাদেরকে জানতে হবে। উত্তল বা অবতল দর্পণ আমরা কাকে বলবো? তাহলে কোনো গোলকের প্রতিফলক তলটা যদি তার বাইরের দিক হয়, তখন সেই দর্পণকে আমরা বলবো উত্তল দর্পণ। ভেতরের দিকটা পারদ প্রলেপ থাকবে। আমি ছবি এঁকে দেখাচ্ছি। প্রতিফলক তলটা এই বাইরের দিক, তাহলে এই দিকটা পারদ প্রলেপ করা আছে। আমি এটা ডট ডট করে দাগ দিয়ে দিচ্ছি। এই দিকটা পারদ প্রলেপ করা আছে, তাহলে প্রতিফলক তলটা হচ্ছে বাইরের দিক। তাহলে এই ধরনের দর্পণকে আমরা বলবো কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। আর কনকেভ মিরর বা অবতল দর্পণ কাকে বলা হচ্ছে? কোনো দর্পণের প্রতিফলক তলটা যদি ভেতরের দিক থাকে এবং বাইরের দিকটা যদি পারদ প্রলেপ থাকে, তখন সেই দর্পণটাকে আমরা বলবো অবতল দর্পণ। তাহলে তোমরা জানলে যে গোলীয় দর্পণের দুটো পার্ট, একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। এখন এই উত্তল বা অবতল দর্পণ তো একটা গোলকের অংশ হয়, তাহলে ওই গোলকের কেন্দ্র একটা থাকে, তাহলে ওই উক্ত কেন্দ্রটাকে বলা হচ্ছে কি? বক্রতা কেন্দ্র। তাহলে এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র দর্পণের। বা আমরা যদি এখানে অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, তাহলে ধরো এইখানে অবতল দর্পণের এটা বক্রতা কেন্দ্রটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, আর উত্তল দর্পণের ধরো এখানে হবে, এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করবো। তাহলে এটা উত্তল দর্পণের ক্ষেত্রে এই বক্রতা কেন্দ্র, এটা অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র। তাহলে দর্পণের আরো অনেকগুলো জিনিস আমরা জানবো। দর্পণের যে মধ্যবিন্দু সেটাকে বলা হচ্ছে কি? মেরু থেকে এই বক্রতা কেন্দ্রের দূরত্বটাকে বলা হচ্ছে কি? প্রধান অক্ষ বা বক্রতা ব্যাসার্ধ বলতে পারো। তাহলে দর্পণের যে মধ্যবিন্দু, এটাকে আমি ও দিয়ে প্রকাশ করলাম। ধরো এম ড্যাশ একটা অবতল দর্পণ আমি এঁকেছি। এখন এই দর্পণের মধ্যবিন্দুটা কি না, ও দিয়ে আমি ডিনোট করেছি। তাহলে এই ওটাই হচ্ছে দর্পণের মেরু। ওসি যুক্ত করলে যে সরলরেখা পাচ্ছি তাকে বলা হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ ওসি সমান আর। ঠিক একই রকম এটা এম ড্যাশ উত্তল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে এখানে ওসিটা এর বক্রতা ব্যাসার্ধ। তাহলে ওসি হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ, সেটা উত্তল হতে পারে বা অবতল হতে পারে, একই আমি ধরেছি। এরপরে আমি কি করব? তাহলে বক্রতা কেন্দ্র হলো, বক্রতা ব্যাসার্ধ হলো উন্মেষ বা অ্যাপারচার বলা হয়। উন্মেষ। ধরো কোনো উত্তল বা অবতল দর্পণের প্রান্তবিন্দু যুক্ত করলে যে সরলরেখা পাবো বা যে জ্যাটা তৈরি হবে, এম ড্যাশ একটা হচ্ছে অবতল দর্পণ আমি এঁকেছি, এর প্রান্তবিন্দু যুক্ত করলাম ডট ডট করে, যে সরলরেখাটা পেলাম এটাকে বলা হচ্ছে দর্পণের। তাহলে উন্মেষটা হচ্ছে কত? এম ড্যাশটা হচ্ছে দর্পণের উন্মেষ। আর কৌণিক উন্মেষটা কি? কৌণিক উন্মেষ আমি এখানেই হেডিং করছি।
কৌণিক উন্মেষ ধরো এই এই যে দর্পণটা আমি এঁকেছি, এটা ধরো অবতল দর্পণ এঁকেছি, তাহলে এর একটা বক্রতা কেন্দ্র আছে, তাহলে এই বক্রতা কেন্দ্রটা সি, তাহলে এর উন্মেষ কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণটা এম সি এম ড্যাশ কোণ, এই কোণটাকেই বলা হচ্ছে কি কৌণিক উন্মেষ দর্পণের। অর্থাৎ এম এম ড্যাশ যে দর্পণের উন্মেষ, এটা কেন্দ্রে বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই তাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ। তাহলে আমরা উন্মেষ শিখলাম, কৌণিক উন্মেষ শিখলাম, এরপরে আমরা দর্পণের মুখ্য ফোকাস শিখব। তাহলে আমি এই ছবিটা মুছে দিচ্ছি, চলো এবার দেখবো দর্পণের মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস, মুখ্য ফোকাসটা কি না, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর একটি যদি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই উক্ত বিন্দু বা সেই বিন্দুকেই বলবো ওই দর্পণের বা গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। কিন্তু পরীক্ষায় এরকম পড়তে পারে, স্পেসিফিক বলে দিতে পারে যে অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও বা উত্তল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। তখন আমরা সংজ্ঞাটা কিভাবে করব, আগে ছবিটা এঁকে নিই, তারপর আমি সংজ্ঞাটা বলছি। ধরো এটা আমি অবতল দর্পণ এঁকেছি, নাম দিলাম এম এম ড্যাশ অবতল দর্পণ। দর্পণের যে মধ্যবিন্দু তাকে বলা হচ্ছে মেরু। এবার সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে পড়েছে। তোমরা অবশ্যই ছবি আঁকার সময় পেন্সিল এবং স্কেল ব্যবহার করবে। এবার দেখো আলোর ক্ষেত্রে চিত্রগুলো কিভাবে আঁকতে হয়। আমি তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি, আলো এইভাবে পড়েছে। প্রথমে আমি কি করছি, একদম প্রান্তের দিকের আলোটাকে রিফ্লেক্ট করছি, অর্থাৎ প্রতিফলিত করছি। একটা কথা বলে রাখি, গোলীয় দর্পণও কিন্তু প্রতিফলনের সূত্র মেনে চলে। তোমরা 9-এ সমতল দর্পণের প্রতিফলনের সূত্র পড়েছো, গোলীয় দর্পণ কিন্তু প্রতিফলনের সূত্র মেনে চলে। প্রতিফলনের যে সূত্র আছে যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকবে, এটা প্রথম সূত্র ছিল। আর দ্বিতীয় সূত্র ছিল কি, আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। তাহলে সেটা সমতল দর্পণের ক্ষেত্রে পড়েছিল। ক্লাস 10-এ উঠে আমরা হচ্ছে গোলীয় দর্পণ শিখতেছি, তাহলে গোলীয় দর্পণও কিন্তু সেই প্রতিফলনের সূত্র দুটি মেনে চলবে, এটা মনে রাখবে। তাহলে এই আলোক রশ্মিটাকে প্রতিফলিত করলাম এইভাবে, তারপরে এই আলোক রশ্মিটাকে প্রতিফলিত করছি, তারপরে এটাকে প্রতিফলিত করব, তাহলে এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এইটাকে আমি কি করব না, এফ দিয়ে প্রকাশ করব। তাহলে কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তলটা যদি ভেতরের দিক হয় তখন তাকে অবতল দর্পণ বলে। তাহলে দেখো ভেতরের দিকে আলো প্রতিফলিত হচ্ছে। আর যদি বাইরের দিকে প্রতিফলিত হয় আলো, তখন সেটা হচ্ছে উত্তল দর্পণ হবে। তাহলে এখানে কি হয়েছে না, সমান্তরাল আলো রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে, তাহলে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুকে এই অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে। তাহলে আমি যে চিত্রটা এঁকেছি এবং যে সংজ্ঞাটা বললাম সেটা অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা। এরপরে আমরা শিখবো কি উত্তল দর্পণের মুখ্য ফোকাস। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো এর প্রতিফলক তলটা কি হয়, বাইরের দিক হয়। তাহলে এখানেও সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ পড়লো, এইভাবে প্রতিফলিত হয়ে তোমরা অনেক সময় কি করো, ছবি আঁকার সময় আগে এইদিকে প্রতিফলিত করে দাও, এদিকে না মিলিয়ে। কিন্তু আঁকতে হবে কিরকম না, আগে এই বিন্দু থেকে তোমাকে স্কেল বসিয়ে ডট ডট করতে হবে, তারপর ওই দিকটা টেনে দিতে হবে, তবে তুমি মিলাতে পারবে। যেমন আমি আঁকতেছি, দেখো যদি আমি এখানে আলোক রশ্মি পড়লো, আমি যদি দেখাই তীরচিহ্ন দিয়ে, এগুলো আলোক রশ্মি পড়ছে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দিয়ে এইভাবে নির্গত হয়েছে। যেমন এখানে আলোক রশ্মি পড়ে এইভাবে নির্গত হয়েছে, তাহলে ঠিক একই রকম এভাবে নির্গত হবে। আবার এখানে আলোক রশ্মি পড়ে কি হবে, এটা মুছে দিচ্ছি, এটাকে এবার সোজা টেনে দেবে।
তাহলে এইটা হচ্ছে মুখ্য ফোকাস। এখানে তো মুখ্য ফোকাসে মিলিত হবে না, মনে হবে যেন মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে, অর্থাৎ আলোক রশ্মিগুলো নির্গত হচ্ছে। তাহলে এবার বলি সংজ্ঞাটা, যদি তোমাদের পরীক্ষায় পড়ে যে উত্তল দর্পণের মুখ্য প্রকাশের সংজ্ঞা দাও, তাহলে এখানে এম ও এম ড্যাশটা হচ্ছে একটা উত্তল দর্পণ। তাহলে সমান্তরাল আলোর রশ্মিগুচ্ছ কোনো উত্তল দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে যদি প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই বিন্দুকে বলা হচ্ছে উত্তল দর্পণের মুখ্য প্রকাশ। এরপরে আমরা তাহলে এই এফ, দুটো এফই হচ্ছে মুখ্য প্রকাশ। আমি এখানে লিখতেছি মুখ্য ফোকাস। তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে, আর এটা অবতল দর্পণের ক্ষেত্রে। কেমন? চিত্রগুলো বারবার প্র্যাকটিস করবে, দেখবে খুব তাড়াতাড়ি এবং কম সময়ে তোমরা আঁকতে পারবে। তোমাদের ক্ষেত্রে কি হয়, আলোর ক্ষেত্রে এই চিত্র আঁকতে গিয়েই অনেক টাইম হয় তোমরা বেশি লাগিয়ে দাও, নাহলে চিত্রগুলো ঠিকঠাক করে মেলাতে না পারার জন্য সময় অনেকটা নিয়ে নেয়। তাহলে বাড়িতে কিন্তু তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে খুব দ্রুত, এবং টেকনিকটা যদি শিখো তাহলে খুব দ্রুত তোমরা আঁকতে পারবে এবং কম সময়ে, কারণ পরীক্ষার সময় সময় বের করতে হবে। যাই হোক, এরপরে আমরা আসবো ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব। এই ফোকাল লেন্থ কাকে বলা হচ্ছে? ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব না, দর্পণের মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব। এই এফটা তো হচ্ছে, যেমন এই এফটা উত্তল দর্পণের মুখ্য ফোকাস, এখানে যে এফটা সেটা হচ্ছে অবতল দর্পণের মুখ্য ফোকাস। তাহলে মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে আমি আবারও বলছি সংজ্ঞাটা, মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব অর্থাৎ ওয়েভ, এটাকে ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়, ফোকাস দূরত্ব। এই তাহলে এটা হচ্ছে ফোকাস দূরত্ব গেল। এরপরে আমরা আসবো কি, গৌণ ফোকাস। গৌণ ফোকাস ও ফোকাস তল। গৌণ ফোকাস ও ফোকাস তল। ফোকাস তল। তাহলে গৌণ ফোকাস ও ফোকাস তল কাকে বলা হচ্ছে? তাহলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ সবসময় যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পড়বে এমনটা নাও হতে পারে। তো ধরো প্রধান অক্ষের সঙ্গে একটা সার্টেন অ্যাঙ্গেল করে পড়লো, অর্থাৎ একটা কোণ করে পড়লো, তখন ওরা কি প্রধান অক্ষের উপর মিলিত হবে? নিশ্চয়ই না। তখন ওরা যে বিন্দুতে মিলিত হবে, মানে ওই আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত হওয়ার পরে, তখন সেই বিন্দুকে বলা হচ্ছে কি, দর্পণের গৌণ ফোকাস। আমি তাহলে সংজ্ঞাটা কিরকম? তাহলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে তির্যকভাবে যদি দর্পণে পড়ে, তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয়ে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হচ্ছে ওই দর্পণের গৌণ ফোকাস। তাহলে আমি ছবিটা এঁকে তোমাদের দেখাচ্ছি। ধরো এইভাবে আলোক রশ্মি পড়ছে, এটাও সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সার্টেন অ্যাঙ্গেল করছে, এইভাবে আলোক রশ্মি পড়ছে। তাহলে এরা কি হবে? প্রতিফলিত হবে। ধরে এই আলোক রশ্মিটা যে পড়ছে এইভাবে প্রতিফলিত হয়ে গেল, আর এই আলোক রশ্মিটা এইভাবে প্রতিফলিত হলো, তাহলে এখানে মিলিত হয়েছে এই বিন্দুতে, তখন ওই বিন্দুটাকে আমরা বলবো কি, গৌণ ফোকাস উক্ত দর্পণের। তাহলে এটা নাম দিলাম কি, এম ও এম ড্যাশ, একটা অবতল দর্পণ। তাহলে ফোকাসটা কোথায় আছে? এখানে ফোকাস আছে। এইবার যদি আমরা প্রধান অক্ষের সঙ্গে একটা লম্বভাবে তল কল্পনা করি, আমি দেখো ডট ডট করে একটা তল কল্পনা করতেছি, প্রধান অক্ষের উপর একটা যদি লম্বভাবে তল কল্পনা করি, তখন সেই তলটাকে বলা হচ্ছে কি, ফোকাস তল। তাহলে এইটা হচ্ছে ফোকাস তল, ফোকাস তল। আর এফ ড্যাশটা হচ্ছে কি, গৌণ ফোকাস। গৌণ ফোকাস। গৌণ ফোকাসটা কখন সৃষ্টি হবে না, যদি আলোক সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সার্টেন অ্যাঙ্গেল করে দর্পণে পড়ে, তখন প্রতিফলনের পরে ওরা যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাকে বলা হচ্ছে উক্ত দর্পণের গৌণ ফোকাস। এখন উত্তল দর্পণে আলোক রশ্মি পড়লে কি হয়? প্রধান অক্ষ থেকে দূরে সরে যায়। সেই জন্য কি হচ্ছে, প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। যদি রশ্মিগুলোকে পিছন দিকে ডট ডট করে বাড়িয়ে দিই, দেখো আমরা রশ্মিগুলোকে পিছন দিকে ডট ডট করে বাড়িয়েছি, তখন এই এফ ড্যাশটা মিলিত হয়েছে, এফ এ মিলিত হয়েছে। তাহলে কি মনে হবে? যদি আমরা এদিকে চোখ রাখি, তাহলে মনে হবে যেন এফ থেকে নির্গত হচ্ছে আলোক রশ্মি, অর্থাৎ এফ থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, ডাইরেক্ট ওই প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হবে। তাহলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর
কি হচ্ছে, প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে বোঝা গেল মুখ্য প্রকাশের সংজ্ঞা। দর্পণের ক্ষেত্রে দু রকম লিখলাম। এর পরীক্ষায় যদি পড়ে গলীয় দর্পণের মুখ্য প্রকাশ, তাহলে তোমাদেরকে দুটো কথাই বলতে হবে, অর্থাৎ মিলিত হচ্ছে এবং অপসৃত হচ্ছে। তাহলে সংজ্ঞাটা কিরকম হবে একটু শুনে নাও। তাহলে সমান্তরাল আলোরশ্মি গুচ্ছ কোনো গলীয় দর্পণ, তখন কিন্তু স্পেসিফিক বলা হবে না যে উত্তল না অবতল। তখন তোমরা বলবে কি, যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ গলীয় দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর যদি প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই বিন্দুকে বলা হচ্ছে গলীয় দর্পণের মুখ্য প্রকাশ। তাহলে দুটো কথাই বলতে হবে, অর্থাৎ অবতলের কনসেপ্ট এবং উত্তলের কনসেপ্ট, এই দুটো কথাই বলতে হবে। চলো এরপরে আমরা আসবো কি, অবতল দর্পণের বিভিন্ন অবস্থানে যদি বস্তু রাখি, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বের আকৃতি, প্রকৃতি এবং অবস্থান আমরা জানবো। আচ্ছা, তার আগে বলি উপাক্ষীয় রশ্মি কি না, যদি আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে একদম সর্বনিম্ন কোণে আপতিত হয়, তখন সেই রশ্মিকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। এটা তোমরা একটা সংজ্ঞা পড়ে রাখো। ধরো আমি এখানেই আঁকছি, একটা দর্পণ, দর্পণে প্রধান অক্ষের সঙ্গে একটা খুব মিনিমাম কোণে আলোক রশ্মি পড়লো, এইভাবে পড়ছে, ধরো এই পড়ে এভাবে নির্গত হয়েছে, তখন এই রশ্মিটাকে বলা হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি। সেটা একগুচ্ছ হতে পারে বা দুই বা ততোধিক হতে পারে। আচ্ছা, এরপরে আমি মুছছি, তোমরা এটাকে ভালো করে ছবিগুলো প্র্যাকটিস করবে। এরপরে আমি দেখাবো অবতল দর্পণের বিভিন্ন অবস্থানে যদি আমরা বস্তু রাখি, তাহলে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি। ছবিগুলো পড়ে পরীক্ষায়, এই ছবিগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমরা তার আগে একটু জেনে রাখবে যে বস্তু দূরত্বটাকে কি দিয়ে প্রকাশ করা হয় না, বস্তু দূরত্বকে ইউ লিখে প্রকাশ করা হয়, ছোট হাতের ইউ। প্রতিবিম্ব দূরত্বকে কি লিখে প্রকাশ করা হয়, প্রতিবিম্ব দূরত্ব ভি। আর ফোকাস দূরত্বকে কি করা হয়, এফ লিখে প্রকাশ করা হয়। তাহলে বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব এফ। এইবার দেখো 1 নম্বর চিত্র আমি আঁকতেছি। যখন বস্তু কি হচ্ছে না 2f আর অসীমের মধ্যে আছে, আমি এটা কিরকম লিখলাম, এটা ভাষায়ও লেখা যায়, অর্থাৎ ইউ মানে 2f লেস দেন ইউ লেস দেন ইনফিনিটিভ। এর অর্থটা হচ্ছে যে বস্তু দূরত্ব, কেন ইউটা হচ্ছে বস্তু দূরত্ব, তাহলে বস্তু দূরত্ব 2f এবং অসীমের মধ্যে অবস্থিত। পরীক্ষায় হয়তো এরকম না দিয়ে ভাষায় দিতে পারে যে যখন বস্তু 2f এবং অসীমের মধ্যে আছে, তখন প্রতিবিম্বের আকৃতি, প্রকৃতি এবং অবস্থান কিরূপ হবে। তাহলে এটাকে আমি, ভাষাটাকে আমি সংক্ষেপে এইভাবে লিখলাম। তাহলে চিত্র আঁকি, এই অবতল দর্পণ, এটা এফ ধরে নিলাম, এটা ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব। বস্তু কোথায় আছে না, এখানে আছে। তাহলে একটা আলোক রশ্মি সোজা গিয়ে দর্পণে পড়লো, এবার প্রতিফলিত হয়ে কোথা দিয়ে যাবে না, ফোকাস দিয়ে যাবে, সবসময় হবে। আর একটা কি হবে না, বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। বক্রতা কেন্দ্রটাকে একটু আগে দিচ্ছি ছবিটাকে ভালো করে আঁকার জন্য, তোমরা একটু স্কেলে আঁকবে, দেখবে চট করে মিলাতে পারবে। আচ্ছা, আমি এইভাবে আঁকলাম। তাহলে আলোক রশ্মি কি হচ্ছে না, একটা এইভাবে পড়ছে, এটা ধরো পি কিউ বস্তু, তাহলে পি কিউ বস্তু থেকে আলোক রশ্মি ধরো পি এতে পড়লো এবং ফোকাস দিয়ে নির্গত হলো, এফ দিয়ে নির্গত হয়েছে। আর আরেকটা আলোক রশ্মি সোজা গিয়ে পড়লো এবং ওইভাবেই নির্গত হবে। আমি একটু আরেকটু সোজা করছি রশ্মিটাকে, এইভাবেই পড়ছে, ওইভাবেই নির্গত হবে। কেমন? তাহলে যেখানে মিলিত হয়েছে সেখানে প্রতিবিম্ব তৈরি করছে। এটাকে ডট ডট করে দেখালাম, ছোট কিউ ছোট পি প্রতিবিম্ব। তাহলে এটা চিত্র হলো। তাহলে প্রতিবিম্বটা কিরকম হয়েছে এবং কোথায় হয়েছে। তাহলে এটা হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র, দর্পণের নাম দিলাম এম ও এম ড্যাশ, একটা অবতল দর্পণ। তাহলে প্রতিবিম্ব কোথায় হয়েছে দেখো, এফ মানে এখান থেকে এই দূরত্বটা এফ, ও এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব এফ, আর ওসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর দিয়ে প্রকাশ করি আমরা। আমি তোমাদেরকে একটু পরে দেখাবো যে দর্পণের
বক্রতা ব্যাসার্ধ সেটা কি হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে ওসিটা হচ্ছে ওসি সমান আর সমান কি হয় ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব 2f। এটা আমি প্রমাণ দেখাবো। তো যাই হোক, তাহলে এফ আর 2f এর মধ্যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে। তাহলে প্রতিবিম্বটা কোথায় হয়েছে এফ এর থেকে বেশি দূরত্বে কিন্তু 2f এর থেকে কম দূরত্বে গঠিত হয়েছে। আর প্রতিবিম্বটা কিরূপ হয়েছে তাহলে লিখবে প্রতিবিম্বটি যেদিকে বস্তু আছে সেদিকেই প্রতিবিম্ব হয়েছে। তাহলে সৎ হয়েছে, সৎ অবশীর্ষ ও ক্ষুদ্রাকৃতি। ছোট হয়েছে দেখো বস্তু এটা পি কিউ আর প্রতিবিম্বটা হচ্ছে কিউ পি, ছোট কিউ ছোট পি। তাহলে ক্ষুদ্রাকৃতি প্রতিবিম্ব তৈরি হয়েছে। এরপরে 2 নম্বরের কনসেপ্ট আসো। বস্তুকে আমি আরেকটু আগে নিয়ে আসলাম, অর্থাৎ বক্রতা কেন্দ্রে রেখেছি। তাহলে যখন বস্তুটা কোথায় আছে আর এ অথবা 2f এ আছে, কারণ আর সমান 2f হয়। তাহলে ছবিটা কিরকম হবে, এই একটা অবতল দর্পণ, এটা f ধরলাম, এটা 2f ধরলাম, তাহলে বস্তু এখানে আছে। স্কেল না হলে মিলাতে পারবে না। তাহলে দেখো একটু শৌখিন করে আঁকতে হবে এবং যাতে কোনো ভুল না হয়। তাহলে এটা পি কিউ বস্তু, আলোকরশ্মি ভাবে গেল, এটা ফোকাস, ফোকাস দিয়ে নির্গত হবে, তীর চিহ্ন দিলাম, এইভাবে গেছে। আর একটা হচ্ছে এইভাবে গিয়ে এখানে মিলিত হয়েছে, তাহলে ওখানে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এখানে বস্তু যদি 2f দূরত্বে থাকে প্রতিবিম্ব কিন্তু 2f দূরত্বে তৈরি হয়েছে। তোমরা চিত্রতে দেখো, কিন্তু প্রতিবিম্বটা কিরকম হয়েছে না উল্টানো হয়েছে, অর্থাৎ অবশীর্ষ হয়েছে। তাহলে প্রতিবিম্বটা কিরকম হবে না প্রতিবিম্বটি একই দিকে আছে মানে সদ, উল্টে গেছে মানে অবশীর্ষ। তাহলে অবস্থান 2f দূরত্বে হলো প্রতিবিম্বটা, কিন্তু প্রকৃতিটা কিরকম না সদ হবে, অবশীর্ষ হবে। আর দেখো বস্তু যতটা দৈর্ঘ্যের প্রায় প্রতিবিম্বটা ঠিক ততটা দৈর্ঘ্যের আমি প্রতিবিম্বের মানে দৈর্ঘ্যটাকে আমি ডট ডট করে এঁকেছি। তাহলে সমাকৃতি, প্রতিবিম্বটি সদ অবশীর্ষ ও সমাকৃতি হবে, সমাকৃতি প্রতিবিম্ব। এই তাহলে 5টা চিত্র এরকম আছে অবতল দর্পণের ক্ষেত্রে। এরপরে 3 নম্বর কনসেপ্ট, আরেকটু বস্তুকে এগিয়ে নিয়ে গেলাম। তাহলে এ 2f এ রাখছি, এটা 2f থেকে আরেকটু মানে f 2f এর মধ্যে এবার রাখবো। তাহলে চলো দেখি যখন বস্তু f আর 2f এর মধ্যে থাকবে। আমি এই চিত্রটাকে তাহলে মুছছি। তাহলে 3 নম্বর কনসেপ্ট হলো যখন বস্তু হচ্ছে f এর থেকে বেশি কিন্তু 2f এর থেকে কম দূরত্বে রয়েছে, তখন চিত্র কিরূপ হবে। তাহলে অবতল দর্পণ আঁকলাম, এটা দর্পণের মেরু মধ্যবিন্দুটাকে ধরে নিলাম, এম ও এম ড্যাশ একটা অবতল দর্পণ। এটা ধরে নাও এফ, এর ঠিক সমদূরত্বে এটা 2f বা বক্রতা কেন্দ্র, কেমন। তাহলে এইটা হচ্ছে বস্তু ধরে নিলাম, এটা ফোকাস। তাহলে একটা আলোক রশ্মি পড়লো, এটা কি হবে ফোকাস দিয়ে যাবে। তাহলে এটা পি, পি থেকে একটা আলোক রশ্মি পি এ পথে পড়ে এ এফ পথে নির্গত হয়েছে এইভাবে।
আর একটা হচ্ছে আলোক রশ্মি কি হয়েছে না এইভাবে পড়ছে, এইভাবে নির্গত হয়েছে, অর্থাৎ এরা মিলিত হয়েছে কোথায়, এই বিন্দুতে, তাহলে ওখানে প্রতিবিম্ব তৈরি করবে। এটা নাম দেবো কি আমরা, না কিউপি প্রতিবিম্ব তৈরি করেছে, ছোট কিউ ছোট পি। স্কেল ধরবে তাহলে চট করে হয়ে যাবে, আমি হাতে করছি তো সঠিক করে করতে অনেকবার মুছতে হচ্ছে। যাই হোক, তাহলে এখানে কি হয়েছে, তাহলে এটা যদি এফ হয়, এর ঠিক সমদূরত্ব এটা 2f হবে বা বক্রতা কেন্দ্র হবে, বা এখানে এটাকে আমরা বক্রতা কেন্দ্র দিয়ে ধরেছি যে আলোক রশ্মি গিয়েছে, এটা এফ, এটা বক্রতা কেন্দ্র অর্থাৎ 2f। তাহলে 2f এর থেকে বেশি দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে দেখো প্রতিবিম্বটা কোথায় হবে, তাহলে 2f এর থেকে বেশি দূরত্বে কিন্তু অসীমের থেকে কম দূরত্বে প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্বটা কিরকম হবে, প্রকৃতি কিরকম হবে, না প্রতিবিম্বটি অবশ্যই সৎ হবে, কেন বস্তু যেদিকে থাকবে সেদিকে যদি প্রতিবিম্ব হয় তখন সেই প্রতিবিম্বকে সৎবিম্ব বলা হচ্ছে। অর্থাৎ একটা বিন্দুতে যদি মিলিত হয়, দর্পণ দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পরে যদি একটা বিন্দুতে মিলিত হয় তখন সেই প্রতিবিম্বকে বলা হচ্ছে সৎবিম্ব। তাহলে এখানে যেহেতু বস্তু যেদিকে থাকবে সেদিকে প্রতিবিম্ব হলে সৎ হবে, তাহলে সৎ হলো উল্টে গেছে, সেই জন্য এটা অবশীর্ষ এবং বড় হয়েছে, দেখো বস্তুর তুলনায় অনেক বড়, তাহলে লিখবো কি বিবর্ধিত, বিবর্ধিত। এরপরে 4 নম্বর কনসেপ্টে আমরা যাচ্ছি, যে যখন বস্তু ফোকাসে অবস্থিত, আর একটু আগে দিলাম ফোকাসে রাখলাম, তাহলে ফোকাসে রাখলে কি হবে, ধরে নাও এটা ফোকাস, বস্তু তাহলে এখানে আছে, তাহলে এইভাবে আলোক রশ্মি একটা পড়লো, সেটা কি হবে, ফোকাস দিয়ে নির্গত হবে। এটা ফোকাস দিয়ে নির্গত হলো, আর যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে সেটাই ভাবে লাগে। তাহলে পি কিউ বস্তু এইভাবে আলোক রশ্মি পড়ছে, এইভাবে নির্গত হয়েছে, আর একটা আলোক রশ্মি এইভাবে পড়ছে, এইভাবে নির্গত হয়েছে। তাহলে এরা কোথায় গিয়ে মিলবে, অসীমে গিয়ে মিলবে, তাহলে নাম দিলাম দর্পণটা এম ও এম ড্যাশ। আচ্ছা এখানে এমটা লিখে নিচ্ছি, তাহলে এরা অসীমে গিয়ে মিলবে, কেন এরা দুটো রশ্মি তো মিলছে না, তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে, অসীমে গঠিত হবে। প্রকৃতি কিরকম হবে, না প্রতিবিম্বটি সৎ হবে, অবশীর্ষ হবে এবং অসীমভাবে বিবর্ধিত হবে, অসীমভাবে বিবর্ধিত। পরীক্ষায় তোমাদের এরকমই ছবি পড়বে, বিভিন্ন ক্ষেত্রে, তাহলে এইভাবে ছবিগুলো আঁকতে হবে। আমি আবারও বলছি, তোমরা পেন্সিল এবং স্কেল ব্যবহার নিয়ে বাড়িতে ছবিগুলোকে প্র্যাকটিস করবে এই টেকনিকে, ইউ লেস দেন এফ। এবার দেখো চিত্রটা কি হয়, বস্তুকে ফোকাসে রাখ, এটা ফোকাস, ফোকাসের মধ্যে রাখা আছে, আর একটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। আচ্ছা এটাকে এবার ডট ডট করে দিচ্ছি, মুছে দিচ্ছি, এইভাবে হয়েছে। আর এটা হচ্ছে পি কিউ বস্তু, এভাবে আলোক রশ্মি পড়ছে, এইভাবে নির্গত হয়েছে, আর যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে এটা বক্রতা কেন্দ্র,
আর এটা ফোকাস। তাহলে এখানে ছোট পি ছোট কিউ প্রতিবিম্ব গঠন করছে, ছোট পি ছোট কিউ। তাহলে প্রতিবিম্বটা এখানে কিরকম হয়েছে না, অবশ্যই প্রতিবিম্ব দূরত্বটা ফোকাসের থেকে বেশি দূরত্বে হবে। প্রতিবিম্বের প্রকৃতিটা কি হবে না, প্রতিবিম্বটি অসৎ হবে, সমশীর্ষ হচ্ছে, সমশীর্ষ ও বিবর্ধিত। তাহলে প্রতিবিম্বটা অসৎ, সমশীর্ষ, বিবর্ধিত। এরপরে যদি আমরা উত্তল দর্পণের কোন অবস্থানে বস্তু রাখি, তাহলে এটা নাম দিয়ে দিবে তোমরা এম ও এম ড্যাশ একটা অবতল দর্পণ। এরপরে আমরা উত্তল দর্পণে বস্তু রেখে দেখবো যে প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হয়। তাহলে এটা উত্তল দর্পণ আঁকলাম। এইভাবে হয়েছে, অর্থাৎ এইভাবে আলোক রশ্মি এসে এইভাবে নির্গত হয়েছে। ওই রশ্মিটাকে পিছন দিকে বাড়ালে ওরা ফোকাস, এই রশ্মিটা কি হচ্ছে ফোকাসে মিলিত হবে। আর আরেকটা কি হবে, বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। বক্রতা কেন্দ্র দিয়ে গেল, এটা পি কিউ বস্তু। তাহলে এইভাবে পড়ছে, এভাবে নির্গত হয়েছে। এখন এই রশ্মিগুলোকে পেছন দিকে বাড়ালে কি হচ্ছে, ওরা একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, সেটা হচ্ছে এইটা। তাহলে এখানে ছোট পি ছোট কিউ প্রতিবিম্ব গঠন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, বস্তুর আকৃতি যাই হোক না কেন, উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর আকৃতি বা বস্তুর যে কোনো অবস্থানেই রাখা হোক না কেন, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর যে কোনো আকৃতি বা দর্পণ থেকে যে কোনো অবস্থানেই রাখা হোক না কেন, তার সর্বদা কি হবে, অসৎ, সমশীর্ষ এবং ক্ষুদ্রাকৃতি প্রতিবিম্ব তৈরি হবে। সেই জন্য দেখবে যে আমাদের বাইকের যে ভিউ মিরর আছে সেটা উত্তল দর্পণের হয়। কেন না, উত্তল দর্পণে সর্বদা ক্ষুদ্রাকৃতি প্রতিবিম্ব হবে, আর যে কোনো অবস্থানে থাকুক না কেন। যদি আমরা ভিউ মিররটাকে আমরা উত্তল দর্পণ না করে যদি অবতল দর্পণ ব্যবহার করতাম, তাহলে বিভিন্ন কনসেপ্ট তৈরি হতো। কিরকম না, যদি ও 2f এর থেকে বেশি দূরত্বে থাকতো তখন ছোট প্রতিবিম্ব তৈরি হতো। তারপরে কি হচ্ছে, যদি আমরা একদম ফোকাসে, যদি কখনো পিছনে একটা কোনো গাড়ি আসলো যেটা ফোকাসে অবস্থিত দর্পণের কোনো এক সময়, তাহলে আমরা বুঝতেই পারবো না, কেন তখন তার প্রতিবিম্ব অসীমে তৈরি হবে। আমরা বুঝতেই পারবো না যে ওর পিছনে গাড়ি আছে। সেই জন্য সাধারণত কি করা হয় না, ভিউ মিররে অবতল দর্পণ ব্যবহার করা হয় না। কখনো কি হবে, প্রতিবিম্বটা উল্টে যাবে, চারটে ক্ষেত্রে উল্টে যাবে। সেটা বস্তু যখন f2f এর মধ্যে থাকবে, যখন বস্তু 2f অসীমের মধ্যে থাকবে, যখন বস্তু 2f এ থাকবে। শুধু একটা মাত্র ক্ষেত্রে সমশীর্ষ প্রতিবিম্ব হবে, যখন বস্তু f এর থেকে ছোট, মানে মেরু ও ফোকাসের মধ্যে থাকবে, তখনই সমশীর্ষ হবে। এবার তখন সমশীর্ষ হলে কি হবে, তখন সেটা অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। তো এইসব অসুবিধার জন্য কি করা হয়, সাধারণত ভিউ মিররে, মানে যে কোনো গাড়ি, শুধুমাত্র আমি বাইক বলবো না, যে কোনো গাড়ির ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তার কারণটা কি না, উত্তল দর্পণের যে কোনো অবস্থানেই বস্তু থাকুক না কেন দর্পণ থেকে, এবং বস্তুর আকৃতি যাই হোক না কেন, সে বড় হতে পারে ছোট হতে পারে, তার সর্বদা ক্ষুদ্রাকৃতি প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ আমরা ওই ছোট্ট মিররের মধ্যে আমরা একটা বড় বাসেরও ছবি বা প্রতিবিম্ব ধরতে পারবো। তাহলে এটা দেখতেই পারলে ছবিটা। তাহলে প্রতিবিম্বটা কি হবে না, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটি সর্বদা অসৎ, সমশীর্ষ। অসৎ কেন হলো না, যেদিকে বস্তু আছে তার উল্টো দিকে প্রতিবিম্ব হয়েছে, সেই জন্য অসৎ, সমশীর্ষ এবং ক্ষুদ্রাকৃতি হবে। আর প্রতিবিম্ব সবসময় কি হবে না, ফোকাসের মধ্যে থাকবে। প্রতিবিম্বটা সবসময় হবে, মানে প্রতিবিম্ব দূরত্বটা ফোকাসের থেকে কম হবে। এইটা হচ্ছে উত্তল দর্পণের কনসেপ্ট। আর এটা হচ্ছে অবতল দর্পণের 5টা কনসেপ্ট, এটা 5 নম্বর কনসেপ্ট ছিল। তাহলে অবতল দর্পণের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয় দাঁতের চিকিৎসার কাজে। দাঁতের ডাক্তাররা যারা বিডিএস, তারা সাধারণত অবতল দর্পণ ব্যবহার করে।
দাঁতের চিকিৎসার জন্য, সেটা রুট ক্যানেল হোক বা অন্যান্য ট্রিটমেন্ট হোক বা কোনো দাঁত তোলার কাজে হোক, ওরা কি করে? অবতল দর্পণকে ব্যবহার করে। এছাড়া কি করা হয় অবতল দর্পণের সাহায্যে? না, অবতল দর্পণ দেখবে যে গাড়ির হেডলাইটে সাধারণত অবতল দর্পণ ব্যবহার করা হয়। কেন, তোমরা যদি অবতল দর্পণের যে সেই মুখ্য ফোকাসের যে ছবিটা যদি দেখো, তাহলে ওইখানে যদি আমরা বস্তু রাখি, তাহলে ওখান থেকে কি হবে? আলোকরশ্মি দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হচ্ছে, অর্থাৎ অনেক দূর পর্যন্ত আলোকরশ্মি নির্গত হতে পারবে। সেই জন্য সাধারণত গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। আর আবার আমি বলছি যে গাড়ির ভিউ ফাইন্ডারে অর্থাৎ ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কেন না, উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক ছোট হয় বা কম হয়। তো এরপরে আমরা আসবো কি অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। অবতল দর্পণের ক্ষেত্রে এফ = r/2 প্রমাণ। এটা উত্তল দর্পণের ক্ষেত্রেও একই হবে, একই রকম হবে। অর্থাৎ আমি আগেও বলেছিলাম যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ কি হয়? ফোকাস দূরত্বের দ্বিগুণ। তাহলে সেইটা এবার প্রমাণ করব কিভাবে। তাহলে এই একটা অবতল দর্পণ আমি আঁকলাম, এখানে একটা সমান্তরাল আলোকরশ্মি পড়লো, পড়ে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে নির্গত হলো, তাহলে এটা হচ্ছে ফোকাস। তাহলে আমি যদি ধরে নেই যে পি থেকে আলোকরশ্মি পি এ পথে পড়েছে এবং এ পথে নির্গত হয়েছে, এবার কি করব না, একটা এ থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে সেটা বক্রতা কেন্দ্রে গিয়ে ছেদ করবে। তাহলে প্রতিফলনের নিয়ম আমি আগে বলেছিলাম যে গোলীয় দর্পণ প্রতিফলনের সূত্র মেনে চলে, অর্থাৎ প্রতিফলনের যে সূত্র দুটো ছিল, তাহলে এটাকে যদি আমরা আপতন কোণ ধরি, এটা আই ধরলাম, এটাও হবে প্রতিফলন কোণ, এবং প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হবে। তাহলে প্রমাণটা কি হবে? তাহলে তোমরা ভাষাটা লিখে নেবে যে পি থেকে আলোকরশ্মি পি এ পথে দর্পণে পড়লো এবং দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে এ পথে নির্গত হলো। আর দর্পণের ফোকাস দূরত্ব কত না, ও এফটা হচ্ছে ওর ফোকাস দূরত্ব, ওটা কোনটা? এইটা দর্পণের মেরু। তাহলে এম ও এম ড্যাশ একটা অবতল দর্পণ আমরা আঁকলাম, তাহলে ও এফটা ফোকাস দূরত্ব আর ওসিটা হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী এটা লিখবে তোমরা, প্রতিফলনের সূত্র অনুযায়ী বা সূত্র হইতে পাচ্ছি কি না, পি এ সি কোণ সমান সি এ এফ কোণ, এগুলো সব আপতন কোণ আই। আবার কি না, দেখো এপি আর এফসি পরস্পর সমান্তরাল, আবার পিএ সমান্তরাল এফসি এবং এসি ছেদক, এসি হচ্ছে ছেদক। তাহলে অতএব কি হচ্ছে না, পিএসি কোণটা সমান একান্তর, এই দেখো জেডের খাঁজগুলো এইটা, অর্থাৎ এরকম হচ্ছে জেডের খাঁজ, তাহলে এই কোণ আর এই কোণ একান্তর হচ্ছে। তাহলে একান্তর কার সঙ্গে? এসি এফ কোণ, তাহলে এসি এফ কোণের সঙ্গে। তাহলে পিএসি কোণটা একান্তর এসি এফ কোণ, অর্থাৎ তাহলে এখানে পিএসি কোণটা সিএফ কোণের সঙ্গে সমান, আবার পিএসি কোণটা এসিএফ কোণের সঙ্গে সমান। তাহলে অর্থাৎ এসি সিএফ কোণ সমান এসিএফ কোণ। তাহলে এই দুটো কোণ পরস্পর সমান হলো। কোন দুটো কোণ? আমি ঠিক চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এইটা আর এইটা, এই দুটো কোণ পরস্পর সমান হলো। তাহলে যদি দুটো কোণ সমান হয়, তাহলে তাদের সংলগ্ন বাহুও সমান হয়। তাহলে অতএব এএফ সমান এফসি। এখন ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে উন্মেষ যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে কি হবে? এই এ বিন্দু আর ও বিন্দু খুব কাছাকাছি অবস্থান করবে। আবারও বলছি,
দর্পণের উন্মেষ যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এ বিন্দু, তাহলে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ছোট হবে, অর্থাৎ বক্রতা বেশি হবে। আমি আবারও বলছি, দর্পণের উন্মেষ যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কি হবে, দর্পণের বক্রতা বেশি হবে কিন্তু বক্রতা ব্যাসার্ধ সেটা হচ্ছে ছোট হবে। তাহলে এখন ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে, ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে এ বিন্দু আর ও বিন্দু প্রায় কাছাকাছি অবস্থান করছে, তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে, এ এফটা অ্যাপ্রক্সিমেটলি ও এফ এর সঙ্গে সমান হবে। তাহলে ও এফ আবার কার সঙ্গে, তাহলে এ এফ যদি ও এফ এর সঙ্গে সমান হয় তাহলে সেটা এফসির সঙ্গেও সমান হবে। তাহলে অতএব ও এফ সমান এফসি, और ও এফ সমান এফসি কে আমরা কি লিখতে পারি, ওসি বাই টু, ওসি বাই টু, और এফ সমান আর বাই টু। তাহলে দেখো আমরা প্রমাণ করতে পারলাম, এখানে লিখে দিবে প্রমাণিত। তাহলে দর্পণের অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য তার বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, অথবা ঘুরিয়েও পড়তে পারে, এটাকে আমি বক্স করছি তো অঙ্ক করার জন্য কাজে লাগবে, অথবা আর সমান 2f, এটাও দিতে পারে, এটাও প্রমাণ করতে বলতে পারে, ঘুরিয়ে বলতে পারে যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। তাহলে এখানে অবতল দর্পণের বদলে এটা কি করব, উত্তল দর্পণের ক্ষেত্রে করব, উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে উত্তল দর্পণের প্রতিফলক তলটা হচ্ছে বাইরের দিক হয়, তাহলে আলোক রশ্মি পড়লো, এটাকে ডট ডট করো, তাহলে এইভাবে নির্গত হয়েছে। এইভাবে এখানেও সেই একই রকম নামকরণ করবে, পি এ, এটা হচ্ছে এফ, আর এটা সি, এটা এম ও, এম ড্যাশড, এটা উত্তল দর্পণ, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে এখানেও কি হবে, প্রতিফলনের সূত্র অনুযায়ী এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ এটা, এখানে যেমন আমরা একান্ত ধরেছি ওটা বিপ্রতীপ ধরে করবে, দেখবে হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি যদি করে দেই তোমাদেরকে, এটা করে দেই, তাহলে কি কি জায়গায় মডিফাই করবো দেখো, ও এফ সমান এফ, ওসি সমান আর, প্রতিফলনের সূত্র অনুযায়ী দেখো পি এ, এটাকে সি ধরো, পি এ সি কোণ সমান সি এ, এফ বলতে পারবো না, এটাকে কিছু একটা নাম ধরো, এটাকে ডি ধরে নাও, সি এ ডি কোণ, সি এ ডি। আবার কি হচ্ছে না, সি এ ডি কোণটা এইখানে একটু মডিফাই হবে, আবার সি এ ডি কোণটা কি হচ্ছে, কার সঙ্গে বিপ্রতীপ কোণ, তাহলে এটা আই কোণ, এটাও আই, তাহলে এটা এর সঙ্গে বিপ্রতীপ কোণ। আচ্ছা এখানে সি ধরেছে তো, এটা তাহলে তোমরা কি করবে, এটা এম ধরে নাও তো, তাহলে পি এ এম কোণ, পি এ এম এটা লিখতে হবে, পি এ এম কোণ সমান এম এ ডি, এটার নাম দাও এম এ ডি। আবার এম এ ডি কোণটা কার সঙ্গে বিপ্রতীপ না, সি এ এফ সমান বিপ্রতীপ সি এ এফ, এই কোণের সঙ্গে বিপ্রতীপ কোণ। আবার দেখো এই কোণের সঙ্গে হচ্ছে এই কোণটা অনুরূপ কোণ হবে, তাহলে পি এ এম কোণটা, এটা আমি মুছে দিচ্ছি, পি এ
এম কোণ সমান অনুরূপ কোন কোণের সঙ্গে এফ সি এ বা এসিএফ যাই হোক। তাহলে এখানে এমএডি কোণটা সিএফ এর সঙ্গে বিপ্রতীপ, আবার পিএএম কোণটা এফসি এর সঙ্গে অনুরূপ। তাহলে আমি বলতে পারি না যে এই কোণ আর এই কোণ পরস্পর সমান। তাহলে অতএব সিএএফ কোণ সমান এফএসি কোণ, এফএসি কোণ। অর্থাৎ তাহলে যদি দুটো কোণ, এই কোণ আর এই কোণ যদি সমান হয়ে যায়, তাদের সংলগ্ন বাহু সমান, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, এএফ সমান এফসি, অর্থাৎ এএফ সমান এফসি। আবার সেই একই রকম লিখবো ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণের ক্ষেত্রে। ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, এ বিন্দু আর ও বিন্দু খুব কাছাকাছি অবস্থিত। তাহলে লিখবো আমরা এএফ অ্যাপ্রক্সিমেটলি ওএফ। অতএব ওএফ সমান কি হবে, এফসি, और OF समान OC/2 समान और F समान R/2। এটা প্রমাণ হয়ে গেল উত্তল দর্পণের ক্ষেত্রে একই রকম। এরপরে আমরা করব কি, আমরা রৈখিক বিবর্ধন জানবো দর্পণের। দেখো তাহলে কি লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন, এটাকে বাংলায় যদি লিখি আমরা রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধনটা কি, একে এম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতটাকেই বলা হচ্ছে রৈখিক বিবর্ধন, বা প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাত। তাহলে কি হচ্ছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, একে আমি আই দিয়ে প্রকাশ করলাম বড় হাতের, আর বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা একে ও দিয়ে প্রকাশ করলাম। কেমন, তাহলে কি হচ্ছে, তাহলে অতএব এম সমান হচ্ছে I/O। এখন এইটা আবার কি হয়, প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের সঙ্গেও সমান হয়, অর্থাৎ V/U। তোমরা জানো যেখানে লেখা আছে, দেখো প্রতিবিম্ব দূরত্ব V এবং বস্তু দূরত্ব, এটা বস্তু দূরত্ব U, তাহলে এটা আবার V/U এর সঙ্গেও সমান হয়। তাহলে এখান থেকেও অঙ্ক পড়ে এই সূত্র থেকে। ম্যাগনিফিকেশন বা বিবর্ধন বের করতে বললো, যে রৈখিক বিবর্ধন কত, প্রতিবিম্বের দূরত্ব বস্তু দূরত্ব দেওয়া থাকলো, সেখান থেকে তোমাদেরকে রৈখিক বিবর্ধন বের করতে বললো। তখন আমরা কি করব, এই সূত্র ফেলে দেবো যে এম সমান V/U, অথবা যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তখন রৈখিক বিবর্ধন তখন I/O করে দেবো। বা অনেক সময় প্রতিবিম্বের বিবর্ধন বের করতে বলে, তখন কি করব, তখন বস্তুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আর বিবর্ধন যদি দেওয়া থাকে, গুণ করে দিলে তাহলে প্রতিবিম্বের বিবর্ধনটা পেয়ে যাবো। এটা অঙ্ক করানোর সময় আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে করতে হয়। যাই হোক, এটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন হলো। এরপরে একটা যেটা তোমাদের বইয়ে নেই, সেটা আমি লিখে দিচ্ছি, এটাও মনে রাখবে এই সূত্রটা। দর্পণের, গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব U, প্রতিবিম্ব দূরত্ব, এটা 12-এ উঠলে তোমরা জানতে পারবে, প্রতিবিম্ব দূরত্ব V এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক।
কি হয় না 1/v প্লাস 1/u ইকাল টু 1/f। এটাকে আমি বক্স করছি, এটা তোমরা জেনে রাখবে। তো এই সূত্র দিয়ে অঙ্ক করার ক্ষেত্রে চিহ্নের নিয়ম আছে, সেই চিহ্নের নিয়মগুলো কিন্তু করতে হবে। বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ ধরবে তোমরা, অর্থাৎ সৎ বস্তুর ক্ষেত্রে বস্তু দূরত্ব ঋণাত্মক। আর যেটা বের করতে বলবে এই সূত্র দিয়ে তার কোনো চিহ্ন ধরার দরকার নেই। যদি ধরো তোমাদেরকে প্রতিবিম্ব দূরত্ব বের করতে বললো, তাহলে বস্তু দূরত্বের মান যেটা দেওয়া থাকবে সেটাকে ঋণাত্মক বসাবে। আর ফোকাস দূরত্ব ক্ষেত্রে কি হবে না, অবতল দর্পণের ক্ষেত্রে তোমরা ফোকাস দূরত্বকে পজিটিভ ধরবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বকে নেগেটিভ ধরবে। এটা তাহলে বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ সৎ বস্তুর ক্ষেত্রে, অসৎ বস্তু হলে তখন পজিটিভ। অসৎ বস্তু দিয়ে তোমাদের অঙ্ক দেবে না, সেটা 12 দেয়, আর সৎ বস্তু দিয়েই অঙ্ক দেবে। আর ফোকাস দূরত্ব হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে তোমরা কি ধরবে, নেগেটিভ ধরবে, আর অবতল দর্পণের ক্ষেত্রে পজিটিভ ধরবে। আর প্রতিবিম্ব দূরত্ব যেহেতু আমরা এই সূত্র থেকে বের করবো, যদি দেয় প্রতিবিম্ব দূরত্ব বের করতে, তাহলে তার কোনো চিহ্ন ধরতে হবে না। কিন্তু যদি প্রতিবিম্ব দূরত্ব না দিয়ে যদি ফোকাস দূরত্ব বের করতে বলে বা বস্তু দূরত্ব বের করতে বলে, যেটা বের করতে বলবে তার কোনো চিহ্ন ধরার দরকার নেই। তাহলে প্রতিবিম্ব দূরত্বেরও চিহ্ন আছে। যদি সদ্বিম্ব হয় তাহলে কি হবে, বস্তুর কনসেপ্টের উল্টো কনসেপ্ট হয়। যদি সদ্বিম্ব হয় তাহলে সেটাকে আমরা কি করব, ঋণাত্মক করব, আর যদি অসদ্বিম্ব হয় সেটাকে ধনাত্মক করব। তো আজকে এতটাই থাকলো। আমি এই গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে যা যা কোশ্চেন পড়তে হবে আমি অবশ্যই স্ক্রিনে তোমাদের দিয়ে দেবো, সেইগুলোকে তোমরা হোমওয়ার্ক করবে। আর যে সূত্রগুলোকে আমি বক্স করলাম সেটাই হচ্ছে সেই সূত্রগুলি দিয়েই সাধারণত অঙ্ক পড়ে। অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই দেখাবো। তাহলে তোমাদের আজকের এই কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করো, এবং বেল আইকনটাকে অন করে রাখো, যাতে আমি নতুন নতুন কন্টেন্ট বা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যেতে পারে।